ওয়েলকাম ফ্রেন্ডস টু মাই চ্যানেল গেটওয়ে অ্যাসপারেন্ট। বন্ধুগণ, আজকে আমরা জিওগ্রাফির কিছু ইম্পর্টেন্স জিকেকে নিয়ে এসেছি, ঠিক আছে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন রকম কম্পিটিটিভ পরীক্ষায় সেগুলো আসে। তো ঠিক আছে, আমি এই বিষয়গুলো সিঙ্গেল লাইনের মধ্যে, মানে লিনিয়ার সিঙ্গেল লাইনের মধ্যে বিষয়টাকে তুলে ধরছি। সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেখান থেকে বিভিন্ন রকম কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে। তো চলুন জেনে নিই একের পর এক যে কী কী বিষয় রয়েছে যেগুলো জিওগ্রাফির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় সেগুলো আসে। তো চলো, ভূপৃষ্ঠের ভূমিরূপ গঠনে বহির্জাত প্রক্রিয়া। আমরা জানি যে ভূপৃষ্ঠের ভূমিরূপ গঠনে দু রকমের প্রক্রিয়া রয়েছে, একটা অন্তর্জাত প্রক্রিয়া আর একটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। তো বহির্জাত প্রক্রিয়া চারটি প্রক্রিয়ার মধ্য দিয়ে মূলত সেই ভূমিরূপ গঠিত হয়। প্রথম হচ্ছে পর্যায়িতীকরণ, মানে ভূপৃষ্ঠের ভূমিরূপ গঠনের ব্যবহৃত বহির্জাত প্রক্রিয়াগুলি রয়েছে চার প্রকারের। একটা হচ্ছে পর্যায়িতকরণ বা পর্যায়ন, অবরোহণ বা ক্ষয়সাধন, যেখানে শুধুমাত্র ক্ষয়সাধনও হয়ে থাকে, এবং আরোহণ, যেখানে সঞ্চিত হয়, এবং আবহবিকার বা বিচূর্ণী নিভবন। তো ঠিক আছে বন্ধুগণ, এই চারটে প্রক্রিয়া মনে রাখবে। এখান থেকে আসতে পারে যে হুইচ এবং ফ্লোয়িং আর নট ইনক্লুডেড, এরকম টাইপের কোয়েশ্চেন আসতে পারে যে ভূপৃষ্ঠের ভূমিরূপ গঠনে বহির্জাত প্রক্রিয়াগুলি, মানে কোনটি বহির্জাত প্রক্রিয়া নয় ভূমিরূপ গঠনে, তাহলে আসতে পারে সেখানে কোয়েশ্চেন্স। তো সেখান থেকে তোমাদেরকে যদি তোমার কগনিটিভ ইম্পেয়ারমেন্টটাকে চেক করার চেষ্টা করে, যে এক্সামিনাররা দেখে যে তোমার কতটা অ্যাপ্লিকেটিভ পাওয়ার রয়েছে, ইমপ্লিকেশন পাওয়ার রয়েছে তোমার ব্রেনের, সেইটাকে যদি পরীক্ষা করতে চাই তাহলে কিন্তু এরকম ধরনের কোয়েশ্চেন্স আসতে পারে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা মনে রাখবে, কোনো কিছুকে অবহেলা করবে না। মূল পয়েন্টস, তুমি যদি সাকসেস হতে চাও তাহলে ইন ডিটেলস সেটা বিষয় জানতে হবে। বর্তমানে ঘটনাগুলো কি সেটা জানতে হবে, কি কি ঘটনা ঘটছে সেগুলো জানতে হবে, কোথায় যুদ্ধ হচ্ছে, কোথায় বিগ্রহ হচ্ছে, কোথায় কি পলিসিস নিয়ে এসেছে সরকার, সেগুলো কিন্তু জানা দরকার। এবং স্টেট গভর্নমেন্টের যে পরীক্ষাগুলো হয়েছে সেখান থেকে স্ট্যাটিক জিকে এর পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো অনেকটা গুরুত্বপূর্ণ। তো চলুন জেনে নিই এর পরবর্তী বিষয়টা, যে চারটি প্রক্রিয়ার মাধ্যমে নদী তার বহন কাজ, এখানে এই চারটি প্রক্রিয়া সম্পন্ন করে সেগুলো হলো দ্রবণ, মানে চারটি প্রক্রিয়ার মাধ্যমে নদীর বহন ক্ষমতা রয়েছে বা বহন কাজ রয়েছে, সেটা চারটি প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়। দ্রবণ প্রক্রিয়া, ভাসমান প্রক্রিয়া, লম্পদান প্রক্রিয়া বা আকর্ষণ প্রক্রিয়া, ঠিক আছে। তো এগুলো চারটি প্রক্রিয়ার মাধ্যমে নদী তার বহন কাজ সম্পন্ন করে থাকে। কালীগণ্ডক নদীর কালীগণ্ডকী গিরিখাতটি, মানে কালীগণ্ডক নদীর একটা গণ্ডকী গিরিখাত রয়েছে, সেই গিরিখাতটিকে বিশ্বের গভীরতম গিরিখাত বলা হয়ে থাকে। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে বিশ্বের গভীরতম গিরিখাত কোনটি? কালীগণ্ডক নদীর কালীগণ্ডকী গিরিখাত। আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন হলো পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন। তাহলে পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন কোনটি? এটাও আসতে পারে। তিব্বতের ইয়ারলুং জেনবো, ঠিক আছে, তিব্বতের ইয়ারলুং-জেনবো পৃথিবীর গভীরতম ক্যানিয়ন। তো এখানে রয়েছে গভীরতম গিরিখাত আর গভীরতম ক্যানিয়ন হচ্ছে এটা। আর মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন হলো পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন আর কি। তো ঠিক আছে, এবার জেনে নিই পরেরটা। কর্ণাটকের ভাড়াহি নদীর উপর সৃষ্টি হওয়া কুঞ্চিকল জলপ্রপাতটি হলো ভারতের উচ্চতম জলপ্রপাত, ঠিক আছে, এটা মনে রাখবে। তো অশ্বক্ষুরাকৃতি হ্রদ নিয়ে আসতে পারে। তো অশ্বক্ষুরাকৃতি হ্রদের ব্যাপারটা চলে আসে যে মানে কোন কোন অঞ্চলে বা কোন অববাহিকায় মূলত অশ্বক্ষুরাকৃতি হ্রদ লক্ষ্য করা যায়। তো আমরা ভূগোলে 10 ক্লাসের ভূগোল রয়েছে, সেখানে আমরা তো দেখেছি অশ্বক্ষুরাকৃতি হ্রদ কাকে বলে। তো বিশেষ করে যে গঙ্গার নিম্ন অববাহিকা রয়েছে, নিম্ন অববাহিকায় রয়েছে, সেখানে কিন্তু অসংখ্য এই ধরনের অশ্বক্ষুরাকৃতি মানে ঘোড়ার খুরের আকৃতির হ্রদ লক্ষ্য করা যায়। মহাদেশীয় হিমবাহ কোনো দেশের সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়? গ্রিনল্যান্ড। মহাদেশীয় হিমবাহ মূলত গ্রিনল্যান্ড এবং আন্টার্কটিকার বিস্তীর্ণ অঞ্চলে লক্ষ্য করা যায়। আলাস্কার হুবার্ড, এটা সরি বন্ধু একটু ভুল হয়েছে, র্যাপ হবে হুবার্ড পৃথিবীর দীর্ঘতম উপত্যকা। তাহলে এটা আসতে পারে পৃথিবীর দীর্ঘতম উপত্যকা কোনটি? আলাস্কার হুবার্ড। বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ কত? 78.1%। তাহলে এই কোয়েশনসটা অনেকবার আসে আর কি, এটা অনেকটা সহজ কোয়েশন, কিন্তু অনেক পরীক্ষার্থী রয়েছে সেটাকে ভুল করে ফেলে। বায়ুমণ্ডলের মধ্যে সবথেকে বেশি পরিমাণ, এখানে ক্রোনোলজিক্যালি অর্ডার, কিছু কিছু কোয়েশ্চেন্স যদি সেটাকে এক্সামিনার অনেকটা টাফ করার চেষ্টা করে তাহলে ক্রোনোলজিক্যালি কোয়েশ্চেন্স দেওয়ার চেষ্টা করে।
বিশেষ করে এই বিগত আমরা যে প্রাইমারি টেট রয়েছে সেখানে দেখতে পারি যে অনেকটা টাফ করেছে, মানে কোয়েশ্চেন্স প্যাটার্ন টাফ করেছে। তো ক্রোনোলজিক্যালি অর্ডারে যদি আসে তাহলে প্রথম হবে তোমাদের নাইট্রোজেনাস গ্যাসের পরিমাণ সব থেকে বেশি রয়েছে, তারপরে রয়েছে অক্সিজেন গ্যাসের পরিমাণ। এর পাশাপাশি অন্যান্য গ্যাসের রয়েছে যেমন অর্গান, আর্গন, এই সমস্ত বিভিন্ন রকম হাইড্রোজেন, বিভিন্ন রকম গ্যাস রয়েছে, ঠিক আছে। তো বায়ুমণ্ডলের কোনো স্পিয়ারে ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি, বজ্রপাত প্রভৃতি ঘটনাগুলো আমরা তো দেখে থাকি, মানে আমাদের বায়ুমণ্ডল রয়েছে। তো বায়ুমণ্ডলে অনেকগুলো স্পিয়ারে ভাগ করা হয়েছে, যেমন টপোস্পিয়ার, স্ট্রেটোস্পিয়ার, আয়োনোস্পিয়ার, ম্যাগনেটোস্পিয়ার, এই সমস্ত স্পিয়ারগুলো রয়েছে। তো নিম্ন সব থেকে নিচের যে স্তরটা রয়েছে সেটা হচ্ছে টপোস্পিয়ার, যেটা অনেকটা ভূপৃষ্ঠের সঙ্গে সংযুক্ত আর কি। আর এইখানে মূলত শিলাবৃষ্টি, বজ্রপাত, মেঘ, ঝড় এই সমস্ত ঘটনাগুলো ঘটে থাকে মূলত টপোস্ফিয়ারে, ঠিক আছে, যেটা ভূপৃষ্ঠ থেকে প্রায় উপরে ঊর্ধ্বে 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তো টপোস্ফিয়ারে এটার থেকে কোয়েশ্চেন আসে যে কোন স্পিয়ারে মূলত শিলাবৃষ্টি, বজ্রপাত এই সমস্ত ঘটনাগুলো ঘটে, সেটা মনে রাখবে যে টপোস্ফিয়ার। এরপর পরে টপোস্ফিয়ার এবং স্ট্রেটোস্ফিয়ারের মধ্যবর্তী সীমারেখাকে কি বলা হয়? তো টপোস্ফিয়ার এবং স্ট্রেটোস্ফিয়ারের মধ্যবর্তী সীমারেখাকে বলা হয় টপোপজ। বায়ুমণ্ডলের কোন স্পিয়ারে জেট বিমান উঠতে দেখা যায়? স্ট্রেটোস্ফিয়ারে। বন্ধুগণ, স্ট্রেটোস্ফিয়ারে বিভিন্ন রকম বিমানগুলো রয়েছে, সেই কিন্তু বিমানগুলো উঠে এবং উড়ে, মানে জেট বিমান বা যে বিমান রয়েছে এয়ারলাইন, সেগুলো কিন্তু উড়তে দেখা যায় স্ট্রেটোস্ফিয়ারে। তো স্ট্রেটোস্ফিয়ারে কেন? এখানে শান্ত বলয়, মানে শান্ত থাকে আর কি, কোনো রকমের বজ্রপাত, মেঘ, শিলা বৃষ্টি এ সমস্ত হয় না, এখানে শান্ত স্ট্রেটোস্ফিয়ারে, যে কারণে সেখানে উড়তে সহায়তা করে আর কি। বায়ুমণ্ডলের কোন স্পিয়ারে মেরুজ্যোতি বা মেরু প্রবাহ লক্ষ্য করা যায়? এই কোয়েশনটা বারবার এসেছে, এটা মনে রাখবে, অ্যাভয়েড করার চেষ্টা করবে না, জিওগ্রাফি থেকে বিভিন্ন রকম কোয়েশ্চেন আসে। তো আয়োনোস্ফিয়ারে, তো আয়োনোস্ফিয়ারে কি তড়িৎ, মানে এখানে আয়নের পরিমাণ সব থেকে বেশি লক্ষ্য করা যায় আয়োনোস্ফিয়ারে। আয়নের পরিমাণ সব থেকে লক্ষ্য করা যায়, যে কোনো এই আয়োনোস্ফিয়ারকে মানে তড়িতের পরিমাণ লক্ষ্য করা যায়। মেরুজ্যোতি বা মেরু প্রবাহ এখানে দেখা যায়। তড়িৎযুক্ত কণা বা আয়নের উপস্থিতির জন্য, দেখো এখন বলা হয়েছে যে তড়িৎযুক্ত কণা ও আয়রনের উপস্থিতির জন্যই এই স্তরকে আয়োনোস্ফিয়ার বলা হয়। পরেরটা দেখি, কোন স্পিয়ারে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের প্রাধান্য লক্ষ্য করা যায়? এক্সোস্ফিয়ারে। তাহলে এখান থেকে আসতেই পারে যে কোন স্পিয়ারে এটা লক্ষ্য করা যায়? এক্সোস্ফিয়ারে। দেখলাম বায়ুমণ্ডলের কোন স্তরে বায়ুমণ্ডলকে বেষ্টন করে একটি প্রোটন ও ইলেকট্রনের চুম্বক ক্ষেত্র রয়েছে? তাহলে কোন স্পিয়ারে প্রোটন এবং ইলেকট্রনের চৌম্বক ক্ষেত্র রয়েছে বায়ুমণ্ডলের? সেটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। আমরা নামটাই জানি, যে মনে রাখবে যে ম্যাগনেটোস্ফিয়ার মানে প্রোটন এবং ইলেকট্রনের চুম্বক ক্ষেত্র রয়েছে। ওজোন স্তরের বিনাশের ক্ষেত্রে কোন গ্যাস সবচেয়ে বেশি দায়ী? আমরা সবাই জানি যে ক্লোরোফ্লোরোকার্বনস, বিভিন্ন রকম রেফ্রিজারেটরস বা এসি, এগুলো থেকে কিন্তু ক্লোরোফ্লোরোকার্বনস নির্গত হয়, যেগুলো কিন্তু আমাদের ওজোন স্তরকে বিনষ্ট করছে। আর ওজোন স্তর কী করে? ওজোন স্তর যে সূর্য থেকে আগত মহাজাগতিক যে সমস্ত আলট্রাভায়োলেট রশ্মি রয়েছে, সেই রশ্মিটাকে ভূপৃষ্ঠে আসতে দেয় না। তো ওজোন স্তরের কাজ এটা। বায়ুর চাপ মাপার একককে কি বলা হয়? মিলিবার বলা হয়। এই কোয়েশ্চেনটা বারবার এসেছে, গ্রুপ ডি পরীক্ষায় এসেছে, WBCS পরীক্ষায় এসেছে, যে বায়ুর চাপ মাপার একককে কি বলা হয়? মিলিবার বলা হয়। সমুদ্রপৃষ্ঠের বায়ুর গড় চাপ কত? 1013.25 মিলিবার। এই কোয়েশ্চেনটাও বারবার এসেছে, সমুদ্রপৃষ্ঠের বায়ুর গড় চাপ কত? 1013.25 মিলিবার। এটা 2 হয়ে গেছে, এটা ভুল হয়েছে, 1013 মিলিবার। কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয়? ব্যারোমিটার। এটাকে বলা হয় ব্যারোমিটার। তো বন্ধুগণ, প্রথম ব্যারোমিটার আবিষ্কার করা হয়েছিল বায়ুর চাপ পরিমাপ করার জন্য। এখন বিভিন্ন রকম ডিজিটাল মিটারসগুলো চলে এসেছে বায়ুর চাপ পরিমাপ করার জন্য, ঠিক আছে। তো যেমন ভোল্টিমিটার, যেটা আমরা পরবর্তী সময়ে পড়ব। তো ঠিক আছে, কত সালে ব্যারোমিটার ও কে আবিষ্কার করেছেন? এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যে কত সালে ব্যারোমিটার আবিষ্কার করেছেন এবং কে আবিষ্কার করেছেন। 1644 খ্রিস্টাব্দ নাগাদ বিজ্ঞানী টরিসেলি প্রথম এই ব্যারোমিটার তৈরি করেন, ঠিক আছে। বিমান ও পর্বতারোহীরা উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুচাপের পরিমাপ করার জন্য কী যন্ত্র ব্যবহার করেন? ভোল্টিমিটার ব্যবহার করেন, ঠিক আছে। পৃথিবীতে কয়টি বায়ুচাপ বলয় লক্ষ্য করা যায়? তো এটা মনে রাখবে যে পৃথিবীতে বায়ুচাপ বলয় নিয়েও অনেকবার কোয়েশ্চেন এসেছে স্ট্র্যাটেজিক জিকেতে। তো 7টি বায়ুচাপ বলয় লক্ষ্য করা যায়, মূল কথা এটা মনে রাখবে।
তাহলে পৃথিবীতে কয়টি স্থায়ী উচ্চচাপ বলয় লক্ষ্য করা যায় ও কী কী? মূলত 4টি স্থায়ী উচ্চচাপ বলয় লক্ষ্য করা যায়, যেমন সুমেরু উচ্চচাপ বলয়, কুমেরু উচ্চচাপ বলয়, ঠিক আছে, কর্কটীয় উচ্চচাপ বলয় আর মুকরীয় উচ্চচাপ বলয়। এই 4টি মূলত উচ্চচাপ বলয় লক্ষ্য করা যায়। আরেকটা পরেরটা হচ্ছে 25 নম্বর কোয়েশ্চেন, যে পৃথিবীতে কয়টি নিম্নচাপ বলয় লক্ষ্য করা যায়? পৃথিবীতে 3টি নিম্নচাপ বলয় লক্ষ্য করা যায়। প্রথমটি হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, সুমেরুবৃত্তীয় অঞ্চলের নিম্নচাপ বলয় আর কুমেরুবৃত্ত অঞ্চলের নিম্নচাপ বলয়। বন্ধুগণ, এগুলো হচ্ছে জিওগ্রাফির কিছু স্ট্যাটিক জিকে। পরবর্তী সময়ে আমি জিওগ্রাফি এবং হিস্ট্রি অনেকগুলো জিকে নিয়ে আসবো। অবশ্যই পাশে থাকবে এবং চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য।